রেকর্ডিং শুরু করেছি। Now let us go to the last part of lac operon. কিন্তু এইটা কিন্তু একটু বোঝার আছে ব্যাপারটা, কারণ এই পার্টটা যখন আমরা পড়ব আমরা কিন্তু একটু ফাংশনালিটির দিকে যাব, ল্যাক অপেরনের ফাংশনালিটির দিকে যাব। ওকে, সেটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল অফ ল্যাক অপেরন। মানে এতক্ষণ আমরা দেখছিলাম যে রিপ্রেসার ল্যাক অপেরনটাকে রিপ্লেস করে দিচ্ছে, বা ল্যাক অপেরনের একটা নেগেটিভ কন্ট্রোল হচ্ছে, মানে নেগেটিভলি কন্ট্রোল হচ্ছে, মানে জিন এক্সপ্রেশনটাকে ডাউন রেগুলেট করছে। এতক্ষণ ল্যাক রিপ্রেসার এই জিনিসটা আমরা দেখছিলাম। এইবারে আমরা দেখব যে জিন এক্সপ্রেশনটা আপ রেগুলেটেড হয় কিনা, মানে ল্যাক অপেরনের যে জিনের এক্সপ্রেশন, হ্যাঁ, মানে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, সেগুলো রেটটা বাড়িয়ে দিচ্ছে কিনা। ল্যাক রিপ্রেসার কি করছিল, কমিয়ে দিচ্ছিল, যার জন্য ওটাকে আমরা নেগেটিভ কন্ট্রোল বলছিলাম। এমন কি কেউ আছে যে বাড়িয়ে দিচ্ছে ল্যাক অপেরনের জিন এক্সপ্রেশন? লেট আস সি দ্যাট। যদি কেউ এমন থাকে যে ল্যাক অপেরনের জিন এক্সপ্রেশনটা বাড়িয়ে দেয়, then we will refer to that as the positive control of lac operon. আচ্ছা, এখানে সায়ন দাস, তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে ডাইঅক্সি গ্রোথ কার্ভ কাকে বলে? সায়ন দাস, শুনতে পাচ্ছ? নেই কোথায় নাকি? ওকে, তাহলে সায়ন বিশ্বাসী বলো, ডাইঅক্সি গ্রোথ কার্ভ কাকে বলে? ডাইঅক্সি গ্রোথ কার্ভ হচ্ছে আপনার ধরি অক্সি গ্রোথ কার্ভ মিনিমাল কন্ডিশনে তো যেটা কোনো ব্যাকটেরিয়া গ্রোথ করবে না, যেমন অক্সোট্রপ বলছে। এবার ডাইঅক্সিক মানে দুটো আমি কম্পোনেন্ট দিচ্ছি, দুটো কম্পোনেন্টে কি রকম ভাবে গ্রোথ করছে ব্যাকটেরিয়াটা, সেই গ্রোথটাকে প্লট করলে যেটা হবে সেটাই বলছে ডাইঅক্সিক গ্রোথ কার্ভ। ভেরি গুড। তাহলে নেক্সট প্রশ্ন তোমাকে, বা যদি সায়ন দাস শুনতে পারে তাহলে সায়ন দাসকেও, যে আমার একটা মিডিয়ামে, হ্যাঁ, গ্লুকোজও আছে ল্যাকটোজও আছে, তাহলে সেলটা কিভাবে গ্রো করবে? যদি গ্লুকোজও থাকে ল্যাকটোজও থাকে, প্রথমে তো সিম্পলি ব্যাকটেরিয়া গ্লুকোজ ইউটিলাইজ করবে, তারপর আচ্ছা, গ্লুকোজ ফুরিয়ে গেলে তারপর সেখানে ল্যাকটোজ ইউজ করবে। ভেরি ভেরি গুড। প্রথমে সে গ্লুকোজ ইউজ করলো, করে তারপর সে ল্যাকটোজ ইউজ করলো। ফেজ গুলো আমি বলছি না, প্রথমটা সিগময়েড কার্ভ হবে, কিন্তু দ্বিতীয়টা মানে গ্লুকোজের ক্ষেত্রে হলো, আবার গ্লুকোজটা যেই লিমিট হয়ে গেল, আবার একটু গ্রোথটা স্টিল হলো, কি আবার ওটা লগে গেল। কারণ কেন? এই কেনটার উত্তর আমি তোমার কাছে আমি দুটো কেনর উত্তর চাইবো। একটা হচ্ছে প্রথমে কেন গ্লুকোজ ইউজ করলো, তারপর কেন ল্যাকটোজ ইউজ করলো। আর দ্বিতীয় হচ্ছে যে গ্রোথ কার্ভটা যদি একটু আমরা ভেবে দেখি, গ্লুকোজটা ইউজ করার পর আবার একটা প্ল্যাটিউ আসছে, বা একটা স্টেশনারি ফেজ আসছে, নিয়ে তারপর আবার ওটা গ্রোথ হচ্ছে ল্যাকটোজে। কেন? এই দুটো কেনর উত্তর চাইছি। গ্লুকোজ ইউজ করছে কারণ গ্লুকোজ সিম্পল কার্বোহাইড্রেট, ওখানে ল্যাকটোজ ইউজ করবে না প্রথমে, কারণ ল্যাকটোজকে আবার ভাঙতে হবে গ্লুকোজে। তো প্রথমে যখন গ্লুকোজ পাচ্ছে তখন কেন ল্যাকটোজ ইউজ করতে যাবে? আর সেকেন্ডলি গ্লুকোজ শেষ হয়ে যাওয়ার পর প্ল্যাটো রিজেন আসছে ওখানে, কারণ যে ল্যাকটোজের যে জিনটা ওটাকে অন করতে হবে, এতক্ষণ যেটা অফ ছিল, মানে ওটা রিপ্রেস ছিল, ওটাকে অন করতে হবে। তার জন্য যে অ্যাক্টিভেটর প্রোটিন গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য, জিনটাকে অ্যাক্টিভ ওকে করার জন্য আর কি ওটা প্ল্যাটো রিজিয়ন। ওকে, ঠিক আছে, 80-90% কারেক্ট বলেছো, কোনো অসুবিধা নেই। ফাইন, নাও মিউট ইউরসেলফ। আমি বলছি, দেখো, গ্লুকোজ আর ল্যাকটোজ দুটোই যদি এনভায়রনমেন্টে থাকে, সেল কিন্তু সবসময় গ্লুকোজকে ব্যবহার করবে। এবং এটা কিন্তু ল্যাক অপেরন বলে নয়, এটা তোমার সেলও তাই করবে, এটা যে কোনো ব্যাকটেরিয়াল সেলও তাই করবে, বা অন্য যদি ইকোলাই এর জায়গায় যদি ব্যাসিলাস হয় সেও সেম জিনিস করবে, প্রত্যেকে ইউক্যারিওট হলে সেও সেম জিনিস করবে। দ্য সোল রিজন ইজ যে সিম্পল, সেটা তো ঠিক আছে, তার থেকেও যেটা কারেক্ট এক্সপ্লেনেশন, গ্লাইকো এনার্জিটা আলটিমেট উদ্দেশ্যটা তো হচ্ছে এনার্জি জেনারেট করা, এটিপি ফরমেশন।
এটিপি ফর্মেশন কিসের মাধ্যমে হচ্ছে? গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। আই হোপ ইউ পিপল নো দিস ভেরি ওয়েল। ঠিক আছে, তাহলে গ্লুকোজ ডাইরেক্টলি গ্লাইকোলাইসিসে ঢুকতে পারছে, কিন্তু ল্যাকটোজকে যদি গ্লাইকোলাইসিসে ঢুকতে হয় সেটাকে গ্লুকোজ আর গ্যালাক্টোজকে ভাঙতে হচ্ছে। আবার যদি গ্যালাক্টোজকে গ্লাইকোলাইসিসে ঢুকতে হয় সেটা গ্লুকোজে কনভার্ট হতে হচ্ছে বা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এনার্জি তৈরি করা। তাহলে যেটা ডাইরেক্ট এনার্জি প্রোডাকশন পাথওয়েতে ঢুকতে পারছে, দ্যাট ইজ দ্য গ্লুকোজ, that sugar will be utilized first. Okay, so definitely গ্লুকোজ আর ল্যাকটোজ দুটো থাকলে গ্লুকোজ আগে ইউজ হবে, কারণ গ্লুকোজটা এটিপি তৈরি করতে পারে। দ্বিতীয় যেটা ও বললো যে গ্লুকোজটা ইউটিলাইজ হয়ে যাওয়ার পর ব্যাকটেরিয়া কিছু সময়ের জন্য কিন্তু আর গ্রো করবে না, একটা প্ল্যাটু রিজিয়ন, তারপর আবার গ্রোথটা শুরু করবে। গ্রোথটা কখন শুরু করবে? ও যখন ল্যাকটোজকে ইউজ করতে শুরু করবে। প্ল্যাটু রিজিয়নটা কখন আসছে? যখন ল্যাকটোজকে ইউজ করার জন্য ওর কিছু জিন দরকার। কোন জিন দরকার? এসেনশিয়ালি যেটা আমরা এতদিন ধরে পড়ে আসছি, ল্যাকোপেরন। ল্যাকটোজকে ইউজ করার জন্য ল্যাকোপেরন দরকার। তো সেই ল্যাকোপেরনের জিনস গুলোকে যদি ওর অ্যাক্টিভেট করতে হয় সেটার জন্য কিন্তু ওর কিছুটা সময় লাগবে। সেই সময়টা কিন্তু আমরা একটা প্ল্যাটু রিজিয়ন দেখবো, যেখানে গ্লুকোজকে ইউটিলাইজ করার পর ওর আর সেই রকম গ্রোথ হচ্ছে না। ওকে, একটা সময়ও পাচ্ছে যে সময় ইট উইল সুইচ অন আর activate the genes that are required for lactose metabolism. Now this is a very important concept. তাহলে এখান থেকে যদি কোনো একটা টেক হোম মেসেজ নিতে হয়, টেক হোম মেসেজটা এটা থাকবে যে কোয়েশ্চেনটা, how does glucose affect the lactoferrin? The answer will be, it will be negatively regulate বা it will down regulate the expression of the lactoferrin. কেন? যখন গ্লুকোজ আছে তখন ল্যাকোপেরনের জিনের এক্সপ্রেশন is a wastage of energy for the cell. সেলের একটা ওয়েস্টফুল এক্সপেন্ডিচার অফ এনার্জি। ঠিক আছে, কেন না? যখন গ্লুকোজ আছে তখন তো দরকারই নেই ল্যাকটোজের, তাহলে আমি ল্যাকোপেরনকে কেন অ্যাক্টিভ রাখবো? ল্যাকোপেরনকে আমি অ্যাক্টিভ করব যখন মিডিয়ামে ল্যাকটোজ আছে, গ্লুকোজ নেই। আবার বলছি, যখন মিডিয়ামে ল্যাকটোজ আছে কিন্তু গ্লুকোজ নেই, সেই রকম জায়গায় কিন্তু আমি ল্যাকোপেরনকে অ্যাক্টিভ করব। যখন গ্লুকোজ আর ল্যাকটোজ দুটোই আছে, হ্যাঁ, সেই অবস্থায় কিন্তু গ্লুকোজ উইল ডাউন রেগুলেট দ্য ল্যাকোপেরন বা ল্যাকোপেরনের জিন এক্সপ্রেশন কমিয়ে দেবে, তার কারণ ও নিজেকেই সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করাতে পছন্দ করবে সেলকে। কিভাবে গ্লুকোজ অ্যাক্ট করছে? হ্যাঁ, দিস ইজ দ্য mechanism. Okay, let us see the mechanism. How does it indirectly control the lactoferrin? দেখো, এইখানে আমি একটা জিনিস বলি, ল্যাকোপেরনের পজিটিভ রেগুলেশন মানে ল্যাকোপেরনের জিনের এক্সপ্রেশন বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো দেয়ার ইজ আ প্রোটিন, দ্যাট প্রোটিন ইজ সিআরপি বা সাইক্লিক এএমপি রিসেপ্টর প্রোটিন। এটাকে বলা হচ্ছে গিয়ে সিআরপি বা সাইক্লিক এএমপি রিসেপ্টর প্রোটিন বা ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন বা ক্যাপ। ঠিক আছে, ক্যাটাবোলাইট অ্যাক্টিভার প্রোটিন বা ক্যাপ বা সাইক্লিক এমপি রিসেপ্টর প্রোটিন বা সিআরপিও বলা হচ্ছে। এই যে প্রোটিনটার, এটার এফেক্টর বা অ্যাক্টিভেটর হিসেবে কিন্তু কাজ করে গিয়ে হচ্ছে আমার সাইক্লিক এএমপি। ঠিক আছে, সাইক্লিক এএমপি কিন্তু কাজ করে গিয়ে হচ্ছে এই প্রোটিনটার এফেক্টর কিংবা অ্যাক্টিভেটর হিসেবে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু আমাকে একটু বুঝতে হবে। যদি তাহলে সাইক্লিক এএমপি কম থাকে তাহলে কি হবে? অ্যাক্টিভেটেড সিআরপি বা স্ক্যাপ এটাও কম থাকবে। যদি সাইক্লিক এএমপি ক্যাপ কম থাকে তাহলে অ্যাক্টিভেটেড সিআরপি বা ক্যাপও কিন্তু কম থাকবে। তাহলে গ্লুকোজের পজিটিভ ল্যাকোপেরনের পজিটিভ রেগুলেশনটা কিন্তু কম হবে। ওকে, ভাই আমি এসিটা চালাচ্ছি, দরজাটা টেনে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো যেটা হচ্ছে যে আবার বলছি, যদি সাইক্লিক এএমপি লেভেলটা কম থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে যে তোমার ক্যাপ বা সিআরপি এদের অ্যাক্টিভেশনও কিন্তু কম হবে এবং সাবসিকুয়েন্টলি কিন্তু ল্যাকোপেরনের জিন এক্সপ্রেশনের যে আপরেগুলেশন বেশি তৈরি হওয়া সেটাও কম হবে। এটা কি করে হচ্ছে? হাউ ডাজ গ্লুকোজ মডিউলেট দ্য লেভেল অফ সাইক্লিক এএমপি?
দেখো গ্লুকোজ ইজ অ্যান হাউ ডাজ সাইক্লিক এএমপি গেট প্রডিউস। এএমপি কে অ্যাডিনাইল সাইক্লেস বলে একটি উৎসেচক বা এনজাইম কাজ করে টু প্রডিউস সাইক্লিক এএমপি। হ্যাঁ, এমপির ওপর অ্যাডিনাইল সাইক্লেস বলে একটি এনজাইম কাজ করে টু প্রডিউস সাইক্লিক এএমপি। নাও গ্লুকোজ ইজ অ্যান ইনহিবিটর অফ দিস অ্যাডিনাইল সাইক্লেস। এটা কিন্তু ইনডাইরেক্টলি সাইক্লিক এএমপি প্রোডাকশনকে কমিয়ে দেয় বাই somehow inhibiting this enzyme cyclic AMP, এই অ্যাডিনাইল সাইক্লেস। অ্যাডিনাইল সাইক্লেসকে গ্লুকোজ যে ইনহিবিট করছে তখন সাইক্লিক এএমপি প্রোডাকশন কমছে। সাইক্লিক এএমপি প্রোডাকশন কমলে সিআরপি মানে সাইক্লিক এএমপি রিসেপ্টর প্রোটিন বা ক্যাপ এই দুটোর অ্যাক্টিভেশন কমছে, এবং এই দুটোর অ্যাক্টিভেশন কমলে কিন্তু যে আপরেগুলেশনটা হচ্ছিল ল্যাকোপেরনের জিন এক্সপ্রেশনে সেটাও কম হচ্ছে। ওকে, ফাইনালি we will see something যে how is it getting regulated, মানে কিভাবে এই ক্যাপ বা সিআরপি অ্যাকচুয়ালি এই আপরেগুলেশনটা করছে। see here, এখানে আমার যেটা আছে গ্লুকোজ যখন অ্যাবসেন্ট, হ্যাঁ, তখন কি হচ্ছে না অ্যাডিনাইল সাইক্লেসকে কেউ ইনহিবিট করছে না। অ্যাডিনাইল সাইক্লেসকে যদি কেউ ইনহিবিট না করে তখন কিন্তু সাইক্লিক এএমপি লেভেলটা খুব হাই, এবং সাইক্লিক এএমপি লেভেল এই যে হলুদ কার্সারটা প্লিজ ফলো করো, এই হলুদটা হচ্ছে সাইক্লিক এএমপি। এই সাইক্লিক এএমপিটা কোথায় বাইন্ড করছে? এই সাইক্লিক এএমপিটা বাইন্ড করছে গিয়ে হচ্ছে এই সিআরপি তে। ওকে, বাইন্ড করে এটার অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন করছে। সেটা কি আমি কনসেপ্টটা পরে বোঝাচ্ছি। তো এই সিআরপি তে যেই সাইক্লিক এএমপি বাইন্ড করলো তখন কি this CRP gets activated, cyclic AMP receptor proteins get activated, it binds with the DNA। এই যে সিআরপি এটা কিন্তু একটা ডিএনএ বাইন্ডিং প্রোটিন, it binds with the DNA and recruits the RNA polymerase in the promoter region। তাহলে this is rather acting as a enhancer as a transcription factor, যেটা কি করছে binds with the DNA and recruits the RNA polymerase in the promoter region। তাহলে RNA polymerase when it gets recruited in the promoter region there will be more and more transcription and more gene expression। তাহলে সিআরপি কি করছে? it recruits the RNA polymerase in the promoter region leading to more and more transcription and more upregulation or production of lac Z, lac Y আর lac A। এবং গ্লুকোজ অ্যাবসেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রকম জায়গায় তোমার ল্যাকটোজ প্রেজেন্ট আছে, তখন রিপ্রেসারটা এই যে লাল রঙের এটা দেখো রিপ্রেসারটা, আর এই চৌকো চৌকো গুলো হচ্ছে ল্যাকটোজ বা অ্যালোল্যাকটোজ হোয়াটএভার। এই যে রিপ্রেসারটা এটা যেই ল্যাকটোজ বা অ্যালোল্যাকটোজ মানে ইন্ডিউসারকে বাইন্ড করছে অ্যালোল্যাকটোজকে, এ কিন্তু ল্যাক অপারেটরকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। রিপ্রেসারটা যেই অ্যালোল্যাকটোজকে বাইন্ড করছে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে গ্লুকোজ যখন অ্যাবসেন্ট আর ল্যাকটোজ যখন প্রেজেন্ট তখন কি হবে? প্রচুর সাইক্লিক এএমপি তৈরি হবে, যেটা কিন্তু অ্যালিস্টেরিক্যালি অ্যাক্টিভেট করবে সিআরপি কে। RNA polymerase will be recruited, repressor will be removed, and there will be a upregulation of the gene expression. This is one point. আরেকটা যে জিনিস আমি তোমাদের বলছি, there will be upregulation of the gene expression. This is one point. আরেকটা যেটা আমি তোমাদের এই জায়গায় বলবো সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দিস অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যদি একটু ব্যাপারটা উল্টো হয় যে গ্লুকোজ প্রেজেন্ট ল্যাকটোজ অ্যাবসেন্ট, তাহলে তো কোনো কথাই নেই। ল্যাকটোজ অ্যাবসেন্ট হলে ল্যাকোপেরন তো সব সময় আর কি অফ অবস্থাতেই থাকবে। এটা কিন্তু যদিও পুরো ঠিক বললাম না, স্টিল আপাতত বুঝে নাও। ঠিক আছে, গ্লুকোজ অ্যাবসেন্ট ল্যাকটোজ প্রেজেন্ট কি হচ্ছে আমরা দেখতে পেলাম অ্যাক্টিভ। গ্লুকোজ প্রেজেন্ট ল্যাকটোজ অ্যাবসেন্ট, কারণ ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে রিপ্রেসার এখানেই বাইন্ড করে থাকবে এবং ল্যাকোপেরন কিন্তু অফ অবস্থায় থাকবে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন গ্লুকোজও প্রেজেন্ট ল্যাকটোজও প্রেজেন্ট, তখন কি হবে? গ্লুকোজও প্রেজেন্ট ল্যাকটোজও প্রেজেন্ট হলে ল্যাকটোজ ক্যান বাইন্ড উইথ দ্য ল্যাক রিপ্রেসার অ্যান্ড remove the lac repressor বা allolactose তৈরি করবে which binds with the lac repressor and removes the lac repressor। বাট এই যে আরএনএ পলিমারেজের রিক্রুটমেন্টটা এটা কিন্তু এতটা ভালো হবে না। নেগেটিভ কন্ট্রোলটা রিমুভ হবে কিন্তু পজিটিভ কন্ট্রোলটা এত ভালো হবে না, যেহেতু গ্লুকোজও প্রেজেন্ট ল্যাকটোজও প্রেজেন্ট। তাহলে গ্লুকোজ প্রেজেন্ট থাকলে সাইক্লিক এএমপি লেভেলটা কিন্তু অনেক কম থাকবে, ফলে এই সিআরপি কিন্তু অ্যাক্টিভেটেড হবে না, ফলে আরএনএ পলিমারেজ রিক্রুটমেন্টটা কিন্তু প্রপার হবে না।
এবং এই যে আরএনএ পলিমারেজটাকে প্রপারলি রিক্রুট করে ট্রান্সক্রিপশনটাকে বাড়াচ্ছে রেটটাকে ল্যাক অপেরনে, দিস ইজ কল্ড দ্য পজিটিভ রেগুলেশন। দিস ইজ কল্ড দ্য পজিটিভ রেগুলেশন বা পজিটিভ কন্ট্রোল অফ দ্য ল্যাক অপেরন। আরেকটা লাস্ট জিনিস আমি বলবো ল্যাক অপেরন শেষ করার আগে, সেটা হচ্ছে যে আমরা একটা জিন, সেটা হচ্ছে ল্যাক ওয়াই, বিটা গ্যালাক্টোসিডেজের ফাংশন তো আমরা খুব ভালোই জানি। গ্যালাক্টোসাইড পারমিয়েজ আমরা জানি যে ল্যাকটোজকে ঢোকাচ্ছে, কিন্তু তোমরা একটা জিনিস ভাবো যে ইফ ইট ইজ আ পারমিয়েজ, ইফ ইট ইজ ইনসার্টিং ল্যাকটোজ মানে উইদিন দ্য সেল, সেলের মধ্যে ঢোকাচ্ছে, ল্যাক অপেরন অফ রয়েছে, তাহলে ল্যাক ওয়াই তৈরি হচ্ছে না। ল্যাক ওয়াই যদি প্রোটিনটা তৈরি না হয় গ্যালাক্টোসাইড পারমিয়েজ, তাহলে ল্যাকটোজ ঢুকছে না। আবার ল্যাকটোজ যদি না ঢোকে, তাহলে ল্যাক অপেরনকে অ্যাক্টিভ করতে পারছে না। ল্যাক অপেরন অফ রয়েছে, ল্যাক ওয়াই বা গ্যালাক্টোসাইড পারমিয়েজ প্রোটিন তৈরি হচ্ছে না। এবার আমি ল্যাকটোজ দিয়ে দিয়েছি মিডিয়ামে, কিন্তু ল্যাকটোজকে ঢোকানোর কেউ নেই, কারণ পারমিয়েজ তৈরি হয়নি। তাহলে পারমিয়েজ তৈরি না হলেও তাহলেও কিন্তু ল্যাক অপেরন আবার অ্যাক্টিভ হবে না, কারণ ল্যাকটোজকে সেলের মধ্যে ঢোকাতে হবে ল্যাক অপেরনকে অ্যাক্টিভ করার জন্য। মিডিয়ামে ল্যাকটোজ থাকলে তো হবে না, সেলের মধ্যে ঢোকাতে হবে। তাহলে এটা তো ক্যাচ 22 সিচুয়েশন, যে মুরগি আগে না ডিম আগে। ল্যাক অপেরন অফ, ল্যাক ওয়াই তৈরি হলো না, ল্যাকটোজ ঢুকলো না, ল্যাক অপেরন অন হলো না। তার জন্য একটা জিনিস আমাদের বুঝতে হবে যে একটা বেসাল লেভেল মানে একটা মিনিমাল লেভেল, খুব অল্প মাত্রায় ল্যাক অপেরনের এক্সপ্রেশন কিন্তু হওয়াটা খুব দরকার। অফ মানে একেবারে কমপ্লিটলি অফ নয়, পাখাটাকে আমি পুরো অফ করিনি, একে বা একদম কমে করেছি, জাস্ট খুব হালকা করে ঘুরছে। কারণ তাই যদি না হয়, বেসাল লেভেল এক্সপ্রেশনটা যদি না হয়, তাহলে কিন্তু ল্যাক ওয়াই থেকে পারমিয়েজ তৈরি হবে না এবং কোনো ল্যাকটোজই সেলে ঢুকবে না, ফলে অপেরনটা ইনডিউসড হবে না। So basal level, একটা minimal level of expression is very important, and this positive regulation also helps in this minimal level of expression of the lack of operon. Okay, বোঝা গেল? Okay, now let me stop this and share the screen. আচ্ছা, এইবারে বলো আমাকে, সবার আগে বলো যে এই যে জিনিসটা বোঝালাম, এতে কার কি ডাউট আছে? না স্যার, ডাউট নেই, ঠিক আছে। পুরো বোঝা গেছে তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা বোঝা গেছে, ভালো বোঝা গেছে তো? ওকে, বোঝা গেলেই ভালো। কারণ আচ্ছা ঠিক আছে, তাহলে পজিটিভ কন্ট্রোলও বোঝা গেছে। এইবার আমি তোমাদের যে প্রশ্নটা করেছিলাম, আই উড ইনসিস্ট দ্য আনসার, যে এই যে ধরো ডিএনএ তে কোথাও বাইন্ড করছে, এন্ড লেট মি টেল ইউ সামথিং, সেটা হচ্ছে এই যে ল্যাক রিপ্রেসার, দিস ইজ অলসো, ও লেট মি মেনশন দিস, যে এই অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন, এই ব্যাপারটা তোমাদের আমি বোঝাইনি, একটু আমি এই জিনিসটা সরি একটু বুঝিয়ে দিই, তাহলে একটু ক্লিয়ার হবে ব্যাপারটা, যে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশনটা কি। হ্যাঁ, এখানে আমরা একটু দেখি, ঠিক আছে? অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন মানে হচ্ছে যে একটা প্রোটিনে যদি একাধিক অ্যাক্টিভ সাইট বা বাইন্ডিং সাইট থাকে ফর ডিফারেন্ট সাবস্ট্রেটস অ্যান্ড মডিউলেটরস, যেমনি ধরো আমি সোজা করে বলছি, সাইক্লিক এএমপিটা হচ্ছে গিয়ে একটা মডিউলেটর বা একটা রেগুলেটর। এটা একটা পার্টিকুলার রিজিয়নে বাইন্ড করলো, করে সিআরপির মধ্যে এমন একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনলো যে এটা ডিএনএ কে বাইন্ড করে আরএনএ পলিমারেজকে রিক্রুট করলো। দিস ইজ কল্ড দ্য অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন অফ সিআরপি বাই সাইক্লিক এএমপি। মানে cyclic AMP is not binding at the RNA polymerase binding site. It is binding at a different site, but it is bringing about a structural change which recruits the RNA polymerase to the DNA by the CRP. That's why it's called the activation, allosteric activation of CRP. এইরকম allosteric modification কিন্তু আমরা ল্যাক রিপ্রেসারের ক্ষেত্রেও দেখতে পারি, ঠিক আছে? ল্যাক রিপ্রেসারেরও এই সেম জিনিস আমরা দেখছি, যে সেটারও কিন্তু যখন অ্যালোল্যাকটোজ বা আইপিটিজি সেটায় বাইন্ড করছে, সেটার মধ্যে কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসছে, এবং এই স্ট্রাকচারাল চেঞ্জটা আসার দরুন আর কিন্তু এটা অপারেটর রিজিয়নে বাউন্ড থাকতে পারছে না, ইট লিভস দ্য অপারেটর রিজিয়ন। ওকে, ওয়াই?
বিকজ অপারেটর রিজিয়নটা রিপ্রেসার ব্ল্যাক রিপ্রেসার যেটা দিয়ে বাইন্ড করছিল সে কিন্তু সেই সেম জায়গাটায় অ্যালোল্যাক্টোজকে বাইন্ড করছে না, অ্যালোল্যাক্টোজকে একটা অন্য জায়গায় বাইন্ড করছে। কিন্তু অ্যালোল্যাক্টোজকে বাইন্ড করার জন্য তার কিন্তু এমন একটা অ্যালোস্টেরিক ইনহিবিশন, ওখানে অ্যাক্টিভেশন ছিল, এখানে ইনহিবিশন। এই অ্যাক্টিভেশন এবং ইনহিবিশন দুটোকে মিলিয়ে আমরা বলি মডিউলেশন। অ্যাক্টিভেশন ইনহিবিশন দুটোকে মিলিয়ে আমরা বলি মডিউলেশন। এখানে কিন্তু এমন একটা অ্যালোস্টেরিক ইনহিবিশন হচ্ছে যে সে কিন্তু আর অপারেটরকে বাইন্ড করতে পারছে না ল্যাকটিক অ্যাসিড। তাহলে অ্যালোল্যাক্টোজ একটা অন্য সাইটে বাইন্ড করে কি করলো, ওর মধ্যে একটা এমন স্ট্রাকচারাল চেঞ্জ আনলো যে ওটা কিন্তু আর বাইন্ড করতে পারছে না। দিস ইজ কল্ড অ্যালোস্টেরিক মডিউলেশন। যখন একটা ডিফারেন্ট মলিকিউল মডিউলেটর একটা প্রোটিনে বাইন্ড করে ওটার মধ্যে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে আসে, যার দরুন ওটার যে অ্যাক্টিভিটিটা, সেই অ্যাক্টিভিটিটা ডাউন রেগুলেট বা আপ রেগুলেট হয়ে যায়, বা অ্যাক্টিভ সাইটটা আছে সেটা একটু চেঞ্জ হয়, যার জন্য ওর অ্যাক্টিভ সাইট বাইন্ডিংটা চেঞ্জ হয়ে যায়। দিস ইজ কল্ড আ অ্যালোস্টেরিক মডুলেশন। তোমরা এনজাইমের ক্ষেত্রেও নিশ্চয়ই পড়েছো এটা। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? No, sir, clear. Okay. Now let please answer the question for me. আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম যে এই যে ডিএনএ বাইন্ডিং যে ব্যাপারগুলো, এগুলো কিভাবে ডিটারমাইন হচ্ছে? এনি ওয়ান অফ ইউ? শুধুমাত্র অপারেটরের যে পজিশনটা সেটা জানার জন্য? যে কোনো তুমি, হ্যাঁ সেটাই বলো, বা যে কোনো প্রোটিন ডিএনএ এর কোন জায়গায় বাইন্ড করছে সেইটা কিভাবে নির্ধারণ হচ্ছে, বা এই যে বলছি ইনভার্টেড রিপিটে বাইন্ড করে, এক একটা সাব ইউনিট এক একটা ইনভার্টেড রিপিটে বাইন্ড করে, হ্যাঁ এক একটা পোরশন অফ দ্য ইনভার্টেড রিপিট, এগুলো কিভাবে ডিটারমাইন করা হয়? সেই আমি যদি কোনো পার্টিকুলার ডিএনএ সেগমেন্টে মিউটেশন করি বা আমি ওখানে সিকোয়েন্স চেঞ্জ করে দিলাম, আচ্ছা, তো এবার যেটা ওয়াইল্ড টাইপ আমি দুটো কম্পেয়ার করব, যেটা ওয়াইল্ড টাইপ আর যেখানে মিউটেন্ট করছি সেখানে, এবার দুটো কম্পেয়ার করে আমি বুঝতে পারবো যে পার্টিকুলার কোন জায়গাতে প্রোটিনটা বাইন্ড করছে, সেটা থেকে বোঝা যেতে পারে। মানে তুমি সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস করবে স্পেসিফিক্যালি? বুঝতে পারলাম না স্যার, বলুন একবার। মানে দেখো তোমার যে প্রশ্নটা, আমি উত্তরটা তুমি কিছু ভেবেছো, এন্ড আই গিভ ইউ আ ভেরি গুড মার্কস ফর দিস, যে তুমি এটা ভেবেছো। তো ও যেটা বলছে যে মিউটেশনটা কিন্তু বেসিক এক্সপেরিমেন্টে কিছু ফ্ল আছে, যেটা ইটস ওকে। তোমার একটা প্রোটিন ডিএনএ তে কোথায় বাইন্ড করে তুমি জানো না, তোমার উদ্দেশ্য সেটা ডিটারমাইন করা, তাই তো? ঠিক বলছি তো? যে ওটা অপারেটরে বাইন্ড করছে না কোথায় বাইন্ড করছে, তাহলে তুমি যদি নাই জানো যে ওটা কোথায় বাইন্ড করছে, তুমি মিউটেশনটা কোথায় করবে? মানে তুমি র্যান্ডমলি ডিএনএ তে র্যান্ডমলি মিউটেশন করলে ডিএনএ তে করে দেখলে যে ওটা বাইন্ড করছে কি করছে না, সেটা হতে পারে, কিন্তু সেই দিয়ে এইটা কিভাবে ডিটারমাইন্ড হবে যে ওটা কোন জায়গায় বাইন্ড করছে? আমরা কিন্তু আরডিটি তে চলে এসেছি অলরেডি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। হ্যাঁ বলো সৌরদীপ, বলো কিছু বলছিলে। হ্যাঁ, মানে এবার ধরুন ল্যাক অপারেটরের ক্ষেত্রে বলছি, যখন ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকবে না বা অ্যালোল্যাকটোজ থাকছে না, তখন তো রেপ্রেসর অপারেটর সাইটে বাইন্ড করে থাকছে। তো এবার যদি আমি রেস্ট্রিকশন এনজাইম ইউজ করি ডিএনএ তে, তাহলে এবার যদি চপ করে দিই, তো সেটা আমি দেখতে পারবো যে একটা বড় সাইট, মানে হয় মানে ধরুন তিনটে অপারেটর সাইট এবার দুটো অপারেটর সাইটে বাইন্ড করবে, হয় O1 আর এন্ড O2 আর O3। তো এবার দুটো আমি বড় সাইট পাবো যেখানে মানে প্রোটিন ওই অবিপ্রেসের দুটো বাইন্ড করবে, দিয়ে একটা বড় স্ট্রাকচারাল কমপ্লেক্স তৈরি করবে। তো আমি এবার দেখতে পাবো যে অনেকগুলো ছোট ছোট ব্যান্ড বেরিয়েছে, কিন্তু একটা অনেকটা লার্জ ব্যান্ড আছে। অসাধারণ। আই গিভ ইউ 99 আউট অফ 100। এক নম্বরটা এটাই ভাবছিলাম, এক নম্বরটা কাটলাম কেন জানো তো? কারণ ও একটা বিশাল বড় ভুল বলেছে। ভুলটা ছিল এইটা যে দিস মেথড ইজ নোন অ্যাজ ডিএনএ ফুটপ্রিন্টিং। দুটো ভাবে ডিটারমাইন করা হয়। একটা হচ্ছে এমসা, সেটা হচ্ছে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি শিফট অ্যাসে, যে ডিএনএটা বাইন্ড করছে কিনা, মানে শুধু ডিএনএ এর যে মাইগ্রেশনটা হবে, ডিএনএ আর প্রোটিন আরো ভালো, মানে অনেক অনেক বড় কমপ্লেক্স, অনেক কিছুটা বড় কমপ্লেক্স, তাহলে তাদের মাইগ্রেশনটা কম হবে। 11 সেলে আমি যদি শুধু ডিএনএটা চালাই,
আর যদি ডিএনএটা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে তাহলে তার মাইগ্রেশন কম হবে, কারণ সেটা আরো ভারী হয়েছে। এটা আমি পড়াবো। দিস ইজ কল্ড ইলেকট্রোফোরেটিক মোবিলিটি শিফট অ্যাসে, হ্যাঁ, এমসা বা জেল রিটার্ডেশন অ্যাসে। নেক্সট, তাহলে এইটা দিয়ে এইটুকু প্রমাণিত হচ্ছে যে প্রোটিনটা ডিএনএ তে বাইন্ড করছে, কিন্তু কোন জায়গায় বাইন্ড করছে সেইটা বার করতে গেলে সৌরদীপ যেটা বললো সেটা হচ্ছে একদম পারফেক্ট টেকনিক। এইবার রুদ্রজিৎ বলো যে ও কি ভুলটা বললো। রুদ্রজিৎ তো বলছিল এটাই ভেবেছে। হ্যাঁ, আমি এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যদি ধরুন ওপেরনেরই বিভিন্ন যদি সিকোয়েন্সটা জানা থাকে, হ্যাঁ, তাহলে রিজন গুলো আমি ইন্ডিভিজুয়ালি কাট করলাম, দিয়ে যদি তারপর যদি প্রোটিনটা দিয়ে দেখি কোথায় বাইন্ড করছে তাহলে দেখতে পাবো। এটাই ভেবেছিলাম। এক্স্যাক্টলি সেম ভুলটা সৌরদীপও করলো। আচ্ছা সায়ন দাস, তুমি শুনতে পাচ্ছ আমায়? সায়ন দাস, না বোধহয় শুনতে পাচ্ছে না আমায়। যাই হোক, আচ্ছা স্যার, আমি কি আগে থেকে মানে ল্যাক অপারেটর গোটা সিকোয়েন্স জানি কি জানি না, মানে এরকম কন্ডিশন আছে কি? তুমি ল্যাক অপারেটরের সিকোয়েন্স জানোই ধরে নাও, তাহলেও সেই ভুলটা থেকে যাচ্ছে। সায়ন দাস শুনতে পাচ্ছে না, তাহলে ফুলচাঁদ তুমি বলো কি ভুলটা করলো। আমি স্যার ওটাই বোঝার চেষ্টা করছি। সায়ন বিশ্বাস, হ্যাঁ স্যার। রুদ্রজিৎ সৌরদীপ একদম কারেক্ট আনসার দিয়েছে, কিন্তু একটা ভুল করেছে। ভুলটা কি কেউ বলতে পারবে? Now let me tell you the mistake. একদম ঠিক আছে, যে রিজিয়নটায় প্রোটিন বাইন্ড করবে সেই রিজিয়নটা কিন্তু ক্লিভড হবে না বাই দা এন্ডোনিউক্লিয়াস, বাট ইউ উইল নেভার ইউজ আ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ফর ইট। ঠিক আছে, কারণ তোমরা যেটা বলছো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ওটা তো খুব স্পেসিফিক সিকোয়েন্সকে কাট করবে। ঠিক আছে, তোমার এমন কোনো একটা এনজাইম দরকার যে নন স্পেসিফিক্যালি ডিএনএ কে কাট করবে। তুমি যদি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করো, ধরো সেটা একটা জিএএ টিটিসি ইকুয়াল 1, একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তুমি দেখবে পুরো ল্যাক অপেরনে কোনো জিএএ টিটিসি সিকোয়েন্সই নেই, তাহলে কোথায় কাটছে তুমি কি করে বুঝবে? তোমাকে খুব নন স্পেসিফিক এনজাইম ইউজ করতে হবে যে ডিএনএ কে আইডিয়ালি সিঙ্গেল বেস পেয়ারে চপ করে দেবে, তবেই যে জায়গাটায় প্রোটিন বাউন্ড করে আছে সেই জায়গাটা চপ হবে না, কারণ সেই জায়গার ডিএনএটা প্রোটেক্টেড। হাউ ক্যান ইউ ইউজ আ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ফর ইট? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তো স্পেসিফিক জায়গায় কাটবে, হয়তো দেখা গেল একটা 5 কেবির ডিএনএ এর মধ্যে ওটা একটা স্পেসিফিক জায়গায় কাটলো, তাহলে তোমার সেটা দিয়ে তুমি কিভাবে ডিটারমাইন করবে? তোমার এইখানে তোমাদের একটা তর্ক থাকতে পারে যে স্যার আমি এইটুকু বলছি যে ওই ডিএনএ বাইন্ডিং সাইটটায় রেস্ট্রিকশন সাইট আছে, মানে প্রোটিন যে জায়গাটা বাইন্ড করছে ডিএনএ তে সেখানে রেস্ট্রিকশন সাইট আছে, ফলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করলেও ওটা কাটছে না যদি প্রোটিন বাউন্ড করে থাকে। বাট ফর দ্যাট ইউ অলরেডি নো দা প্রোটিন বাইন্ডিং সাইট, সেখানে সেটা ডিটারমাইন করার কোনো ব্যাপার থাকছে না। আমি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। You will never use a restriction endonuclease for it. তোমাকে একটা খুব নন স্পেসিফিক এন্ডোনিউক্লিয়াস ইউজ করতে হবে, যেটা এটা প্রতিটা ফ্র্যাগমেন্টকে একেবারে ডিএনএ কে আইডিয়ালি সিঙ্গেল বেস পেয়ারে করে চপ করে দেয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে তো হয়তো কোনো কাট সাইটই নেই, মানে ল্যাক অপেরনের ইকুয়াল 1, বা যদি কোনোটা থাকেও হার্ডলি একটা কি দুটো সাইট আছে, তাহলে মাঝে যে সাইটটা অপারেটরে প্রোটিন বাইন্ড করেছে সেখানে সেই সাইটটা কাটছে না, সেটা প্রোটিন বাইন্ড করার জন্য কাটছে না, না কোনো রেস্ট্রিকশন সাইটই নেই, সেই ব্যাপারটা তুমি কিভাবে ডিটারমাইন করবে বলো? সেটা ডিটারমাইন করার উপায় নেই। আদারওয়াইজ ইওর টেকনিক্স দ্যাট ইউ হ্যাভ টোল্ড ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। দিস ইজ কল্ড ডিএনএ ফুটপ্রিন্টিং। আর তার আগে যেটা আমরা দেখব যে বাইন্ড করছে কিনা, দ্যাট ইজ বাই এমসা, বাই ইলেকট্রোফিলিক মোবিলিটি শিফট অ্যাসে। ভেরি গুড, আবার নেক্সট মানডে ক্লাস হবে, ওকে, অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। ফাইন, ওকে, ততদিন অবধি তোমরা পড়ে নাও, যে অনেক কিছু পড়ানো হয়েছে। আরেকটা কথা তোমাদের বলে দিই, আরডিটি ইয়েগুলো তো ততদিনে তো তোমরা করেই ফেলবে। রুদ্রজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ রুদ্রজিৎ, ওই বলছি আরডিটির ওইগুলো তো হয়েই যাবে ততদিনে। ওই হ্যাঁ, ওগুলো সৌরদীপ করেছে অনেকগুলো, আর বাকি কয়েকটা বাকি আছে। না না, সবাই করবে। হ্যাঁ সবাই করছে, মানে বলেছি সবাইকে, কিন্তু অনেকজন করলে কনফিউশন
হচ্ছে, মানে নোটস গুলো তো হ্যাপাজার্ডলি রয়েছে ছবিগুলো। এবার একটা প্রবলেম হচ্ছে, এবার নোটস গুলো মানে ঠিকঠাক সাজানো হচ্ছে, মানে একটার পর একটা মানে মিশে যাচ্ছে, এবার কোনোটা হেডিং নাই তো বোঝা যাচ্ছে না ঠিক করে, সেটাই রক্তিম কি প্রবলেম হচ্ছে ছবি তুলে কয়েকটা মানে নোটসে। পরপর ছবি তুলে পাঠায়নি? না পরপর স্যার, ছবিতে পাঠানো হচ্ছে, এবার নোটস গুলো তো অন্য অন্য জায়গায়, মানে কয়েকটা এখানে কয়েকটা পরপর নয় আর কি, আচ্ছা সেটাই। রক্তিমদা বললো যে আমার কাছে নোটস গুলো ওইভাবে নেই, আমি কোনো সময় এই খাতায় কোনো সময় ওই খাতায় লিখেছি। তো হ্যাঁ বললো তামান্নাদির কাছ থেকে নিতে, আমি তামান্নাদির কাছ থেকে নিয়েছি। তো তামান্নাদি পরপর আছে নোটস গুলো, কিন্তু মাঝে মাঝে হয় দু একটা পাতায় এদিক ওদিক এরকম আছে। আচ্ছা ঠিক আছে, দেখো ওটা তোমরা সবাই মিলে করো। হ্যাঁ এটা খুব এসেনশিয়াল। আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমি বই বলে দিয়েছি কিসের জন্য কি বই পড়তে হবে। হ্যাঁ, ডেফিনেটলি ফলো দিস বুকস। ওকে, প্লিজ কোনো মানে আমার নোটস গুলো পড়ো, বই পড়ো, অন্যান্য মেটেরিয়াল থেকে মানে যতটা সম্ভব আর কি ওই বই থেকেই পড়ার চেষ্টা করো, এবং আমি যে ক্লাস নোটস গুলো আছে সেগুলো থেকে পড়ার চেষ্টা করো। ওকে, লেটস লিভ নাও। আবার মানডে আমাদের ইয়ে হচ্ছে। আরেকটা কথা, হ্যালো, তোমাদের আমরা ফোর্থ সেমের কিছু কোয়েশ্চেন্স বানাবো এবার Yes. তোমাদের এক্সামের জন্য। তো তোমাদের সব পুরো সিলেবাস কমপ্লিট আছে তো? কোনো কিছুতে কোনো ডাউট নেই তো? মানে আমি সব টিচারদের কথা ইয়েতেই রেসপেক্টেই বলছি, কারণ বানাতে হবে তো। তো দ্যাট ইজ দ্য থিং। আমরা একবার দেখে নেবো